আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংকেত জারি করে, তখন কি আসলে পরিস্থিতি হালকাভাবে উড়িয়ে দেওয়া যায়? বিশেষ করে যখন খোদ দেশের ভিতরে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে, পুলিশ জারি করছে অ্যালার্ট, আর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ডজন ডজন ভয়ঙ্কর জঙ্গি এখনো ঘুরে বেড়াচ্ছে অবাধে মুক্ত বাতাসে। অথচ বাংলাদেশ সরকার সর্বোচ্চ নীতি নির্ধারকরা বলছেন ভিন্ন কথা। কেউ বলছেন জাতিসংঘের এই রিপোর্ট নাকি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার। আবার স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রিপোর্ট না পড়ে তিনি এটিকে প্রত্যাখ্যান করছেন। প্রশ্ন উঠছে, সরকার যা অস্বীকার করছে, মাঠের অবস্থা কি তার উল্টো কথা বা বিপদের ইঙ্গিত দিচ্ছে না? পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে সংস্থাটি রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিচ্ছেন, সেই একই সংস্থা আওয়ামী লীগ আমলে বাংলাদেশে আল কায়েদা আর আইএস এর মতো আন্তর্জাতিক জঙ্গিদের উপস্থিতির কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যে সংস্থার রিপোর্টকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, তাদের রিপোর্টের উপর ভর করে বাংলাদেশের জঙ্গি তৎপরতা নিয়ে আওয়ামী লীগ আমলে মার্কিন সিনেটে শুনানিও হয়েছিল। এই সংস্থাটির রিপোর্ট অস্বীকার করার মাসুল দিতে হয়েছিল হলি আর্টিজানের মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়ে। একই সংস্থা মাত্র 2 বছর আগে বাংলাদেশে টিটিপির ভয়াবহ তৎপরতার কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। গত এপ্রিলে বর্তমান বিএনপি সরকারি টিটিপি সদস্যদের ধরতে বিমান বাহিনীতে শুদ্ধি অভিযান চালাতে বাধ্য হয়েছিল। আবার সরকার যখন দাবি করছে জঙ্গি নেই, তখন আইজি প্রিজন বলছেন 24 জুলাই আন্দোলনের সময় জেল পলাতক অনেক জঙ্গির কোনো তথ্যই তাদের কাছে নেই। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রথমে জেনে নেই জাতিসংঘের যে টিমটি এই বিস্ফোরক প্রতিবেদনটি তৈরি করেছে তারা আসলে কারা। এটি কোনো সাধারণ এনজিও বা রাজনৈতিক সংস্থা নয়, এটির নাম অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম। এটি মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীন একটি বিশেষায়িত ও স্বাধীন বিশেষজ্ঞ সংস্থা। 2004 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ প্রস্তাবের মাধ্যমে এই দলটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই টিমের মূল কাজ বিশ্বজুড়ে আইএসআইএল, দায়েশ, আল কায়েদা, তালেবান এবং তাদের সহযোগী সন্ত্রাসী দলগুলোর বর্তমান অবস্থান, তাদের অর্থনৈতিক আয়ের উৎস, সশস্ত্র সক্ষমতা এবং নতুন কোনো আঞ্চলিক কৌশল তারা গ্রহণ করছে কিনা তার বিশ্লেষণ করে প্রতি 6 মাস পর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সমন্বিত এবং স্বাধীন প্রতিবেদন পেশ করা। তারা বিশ্বজুড়ে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী এবং আঞ্চলিক নিরাপত্তা সংস্থাগুলোর পাঠানো অত্যন্ত সংবেদনশীল তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট চূড়ান্ত করে। সবশেষ গত 10 আগস্ট জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থা তাদের সবশেষ প্রতিবেদনটি প্রকাশ করে, আর তাতেই বাংলাদেশে আল কায়েদার সক্রিয়তার বিষয়টি উঠে আসে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আফগানিস্তানে আল কায়েদার অবস্থান ও শক্তি এখনো অপরিবর্তিত আছে। এর ভারতীয় উপমহাদেশের শাখা একিউআইএস একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। তারা বৃহৎ ইউনিটের পরিবর্তে ছোট বা বিচ্ছিন্ন সেল গঠন করে রসদ সরবরাহ ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলছে। বাংলাদেশেও তাদের সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে জাতিসংঘের এই প্রতিবেদনকে একেবারেই বিবেচনায় নিতে চান না বাংলাদেশের নীতি নির্ধারকেরা। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ দাবি করেছেন, বাংলাদেশকে নিয়ে আল কায়েদা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন দিয়েছে সেটি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার হতে পারে। কিন্তু তিনি আবার একই সাথে এটাও স্বীকার করেছেন যে প্রতিবেদনটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নেই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরো এক ধাপ এগিয়ে। তিনি রিপোর্টটি নিজে না পড়ে গণমাধ্যমের কাছে এটিকে স্রেফ অনুমান নির্ভর বলে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পত্রিকা থেকে তিনি যতটুকু শুনেছেন তাতে তার মনে হয়েছে এটি অনুমান নির্ভর এবং এমন অনুমানের উপর ভিত্তি করে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা যখন জাতিসংঘের এই রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে এড়াতে চাইছেন, তখন ইতিহাসের পাতা উল্টালে কিন্তু এক বিরাট অসঙ্গতি চোখে পড়ে।
প্রশ্ন হলো, সরকার বলছে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, তাহলে খোদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দিয়ে রিপোর্ট লেখানোর মতো জাদুকরি ক্ষমতা এই তথাকথিত অস্তিত্বহীন দলটির কিভাবে হলো? তার চেয়ে বড় সত্য হলো, এই একই জাতিসংঘ টিম কিন্তু খোদ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়দা ও আইএস সক্রিয় রয়েছে বলে একের পর এক রিপোর্ট দিয়েছিল। তাহলে আওয়ামী লীগের আমলে জাতিসংঘ কার প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করেছিল? জাতিসংঘের রিপোর্ট যদি প্রোপাগান্ডা হয়, তাহলে জাতিসংঘের যে রিপোর্টের উপর ভর করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, সেই রিপোর্টটি কার প্রোপাগান্ডা ছিল? ফিরে যাওয়া যাক 2016 সালের 19 জুলাইতে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় এই জাতিসংঘের টিমই বাংলাদেশের জঙ্গি তৎপরতা ও আল কায়দার সংশ্লিষ্টতা নিয়ে সবচেয়ে ভয়াবহ এবং চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল, তখনকার বছরগুলোতে ভারতীয় উপমহাদেশে আইএস এবং আল কায়দার প্রক্সি গ্রুপগুলোর মধ্যে বাংলাদেশের প্রভাব বিস্তারের এক হিংস্র প্রতিযোগিতা চলছে। আইএস এর ইংরেজি ম্যাগাজিন দাদিকে চতুর্দশ সংখ্যায় স্পষ্ট করে বাংলায় তাদের তথাকথিত খিলাফতের সৈন্যদের আমির হিসেবে আবু ইব্রাহিম আল হানিফের নাম ঘোষণা করা হয়েছিল এবং বাংলাদেশে তাদের কমান্ড কাঠামো প্রতিষ্ঠার কৌশলগত ভৌগোলিক গুরুত্ব তুলে ধরা হয়েছিল। এরপর তারা বিদেশি নাগরিক, ধর্মীয় সংখ্যালঘু, পুলিশ কর্মকর্তা ও ধর্মনিরপেক্ষ ব্লগার প্রকাশকদের উপর একের পর এক নৃশংস হামলার দায় স্বীকার করেছিল। শুধু তাই নয়, 2021 সালেও জাতিসংঘের দুটি পৃথক রিপোর্টে বাংলাদেশে আল কায়দার অস্তিত্বের কথা বলা হয়েছিল। এরপর তখনকার খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশে আল কায়দার উপস্থিতির ব্যাপারে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় আজকের সরকারের মতোই হুবহু একই সুরে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছিল এবং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জোর প্রতিবাদ জানিয়েছিল। এর আগে 2016 সালে জাতিসংঘের রিপোর্টের পর মার্কিন সিনেটের শুনানিতে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন জেনারেল জন ডব্লিউ নিকলসন স্পষ্ট বলেছিলেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আল কায়দার দক্ষিণ এশীয় শাখা বা AQIS ভীষণভাবে সক্রিয় রয়েছে। দর্শক, অতীতে যতবারই জাতিসংঘের এই সংস্থাটি বাংলাদেশের জঙ্গিদের অস্তিত্বের কথা তাদের রিপোর্টে তুলে ধরেছিল, তার কিছুদিন পরই দেশের মাটিতে সেই জঙ্গিদের রক্তক্ষয়ী তৎপরতা ও হামলা বাস্তব রূপ নিয়েছিল। 2024 সালের 22 জুলাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছিল, বাংলাদেশে আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এবং AQIS এর তৎপরতা বেড়েছে। রিপোর্টে সতর্ক করা হয়েছিল, মধ্যমেয়াদে টিটিপি এবং AQIS এর সম্ভাব্য জোট পাকিস্তান, ভারত, মিয়ানমার ও বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে। তখনকার ইউনূস সরকারও বিএনপি সরকারের মতোই সেই রিপোর্টকে বিন্দু মাত্র গুরুত্ব দেয়নি। 2025 সালের এপ্রিল মাসে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে দেশের বিভিন্ন জায়গায় টিটিপি সদস্যদের ধরতে সাঁড়াশি অভিযান চালাতে হয়েছিল। এমনকি বিমান বাহিনীর একটি অত্যন্ত সুরক্ষিত ঘাঁটি থেকে টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন ব্যক্তি রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, 2024 সালের 5ই আগস্টের আন্দোলনের সময় জেল ভেঙে পালিয়ে যাওয়া বেশ কয়েকজন জঙ্গিকেও পরবর্তীতে এই টিটিপি সংশ্লিষ্টতার কারণে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল। চলতি বছরের 4 ফেব্রুয়ারি জাতিসংঘের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল, 36 জন বাংলাদেশি নাগরিক সিরিয়ায় ISIL এর জন্য আন্তর্জাতিকভাবে অর্থের যোগানদাতা হিসেবে মালয়েশিয়াতে হাতে নাতে গ্রেপ্তার হয়েছে। জাতিসংঘের গোয়েন্দা তথ্য অনুযায়ী মালয়েশিয়ার সক্রিয় এই চক্রটিতে অন্তত 100 থেকে 150 জন বাংলাদেশি জড়িত রয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলের শেষ দিকে এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। মালয়েশিয়ার সরকার যখন এদের কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠায়, তখন বাধ্য হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তবে বাংলাদেশের নীতি নির্ধারকরা যখন দাবি করছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই, ঠিক তখনই মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আতঙ্কের মধ্যে রয়েছে। গত কয়েক মাসে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বেশ কয়েকটি এমন জঙ্গি ডেরার সন্ধান পেয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই সাম্প্রতিক রিপোর্ট আসার আগেই গত
কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর গোপন নথিতে উঠে এসেছে নব্য জেএমবির নতুন করে সক্রিয় হয়ে ওঠার চাঞ্চল্যকর তথ্য। গত 12 আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় 3তলা একটি বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিট। সেখান থেকে 9টি বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গান পাউডার সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে গত 30 জুলাই সাভারের আশুলিয়া একটি মুদির দোকানে ফেলে যাওয়া ভ্রমণ ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করা হয়। এসব ঘটনার মধ্যেই কয়েকদিন আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলার আশঙ্কা থেকে সারা দেশে সতর্কতা জারি করেছিল বাংলাদেশের পুলিশ সদর দপ্তর। যদিও গত এপ্রিলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছিলেন দেশটিতে কোনো জঙ্গি নেই। ক্যানিগঞ্জ থেকে সাভার ও আশুলিয়ার ঘটনাগুলোতে পুলিশ নিশ্চিত হয়েছে এসব বোমা বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনার সাথে জড়িতরা 24-এর আন্দোলনের সময় জেল থেকে পলাতক কিংবা ইউনূসের আমলে হরে দরে জামিন পাওয়া জঙ্গি। যেমন গত 16 আগস্ট ঢাকা ডেমরার সারুলিয়ায় পুলিশ 2টি হাত বোমা সহ জঙ্গি জুয়েল ওস্তাদকে গ্রেপ্তার করেছিল। এই জুয়েল ওস্তাদ 24-এর আন্দোলনের সময় নরসিংদী জেল থেকে পালানো জঙ্গি। এই জুয়েল আবার নব্য জেএমবির আলোচিত বোমার কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী। বিডি নিউজ 24 এর প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের 19 জুলাই নরসিংদী কারাগারে দাঙ্গার পর পালিয়ে যাওয়া 9 জন জঙ্গির মধ্যে ছিল জুয়েল ভূঁইয়া। 6 দিন পর 25 জুলাই তিনি আবার নরসিংদী জেলা পুলিশের হাতে ধরা পড়ে। পরে 5 আগস্ট সরকার পতনের পর সেপ্টেম্বরের দিকে সে জামিনে বেরিয়ে আসে। জঙ্গি নেটওয়ার্কের জুয়েলের কোড নেম হচ্ছে ওস্তাদ। 24-এর আন্দোলনের সময় দেশের 17টি কারাগার থেকে পলাতক জঙ্গিরা যে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সে তথ্য 18 আগস্ট সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। তিনি জানিয়েছেন গত 2024 সালের জুলাই আন্দোলনের সময় দেশটির কয়েকটি কারাগার থেকে 2247 বন্দী কারাগার ভেঙে পালিয়ে যায়। এর মধ্যে 690 জন বন্দী এখনো পলাতক। শুধু নরসিংদী কারাগার ভেঙে পালিয়েছিল 826 বন্দী। এর মধ্যে 166 বন্দীর কোনো তথ্যই কারা কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছে না। প্রথম আলোর এক খবরে বলা হয়েছে পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার 79 জন আছেন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি আছেন 9 জন। 2025 সালের 11 এপ্রিল বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইউনূস সরকারের প্রথম 8 মাসে জঙ্গি মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন জেএমবির 148 জন জামিনে মুক্ত হয়েছিল, যারা তালিকাভুক্ত নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিল। দেখা যাচ্ছে একদিকে সরকারি শীর্ষ ব্যক্তি বা নীতি নির্ধারকরা বরাবরের মতোই দাবি করছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তুড়ি মেরে তারা উড়িয়ে দিচ্ছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ টিমের রিপোর্ট, যারা আগের সরকারগুলোকে সাবধান করেছিল। কিন্তু দেশটির পুলিশ হন্য হয়ে খুঁজছে জঙ্গিদের আর উদ্ধার হচ্ছে একের পর এক শক্তিশালী বোমা। আতঙ্কের বিষয় হলো এখনো চিহ্নিত 1-2 জন নয়, 69 জেল পলাতক জঙ্গি আছে ধরাছোঁয়ার বাইরে। তার উপর ইউনূসের আমলের জামিন পাওয়া দেশ জঙ্গিও সরকারি সংস্থাগুলোর নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে। জেল পলাতক জঙ্গিরা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ হলো বোমা ওস্তাদ জুয়েল। কিন্তু বিএনপি সরকার তার আগের আমলের মতোই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ না করা পর্যন্ত অস্বীকারের নীতি মেনে চলছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের দাবি ছিল ওই সময়ে জঙ্গি তৎপরতা ছিল মিডিয়ার সৃষ্টি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, নব্য জেএমবি সক্রিয় হওয়ার অভিযোগ এবং সবশেষ আল কায়দা নিয়ে জাতিসংঘের বার্তা, এইসব ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভালো বার্তা দেয় না। তারা বলছেন এখনো বড় কোনো ঘটনা না ঘটলেও গোয়েন্দা নজরদারি সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানো উচিত। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অত্যন্ত খোলামেলা ভাবে, আমি যেটা শুনেছি এবং জেনেছি এবং বাস্তব সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম ঘটনা হলো
সরকারের বিভিন্ন দপ্তর, সেটা পুলিশ এবং অন্যান্য সেন্সিটিভ বিভাগ থেকে শুরু করে ব্যবসায়ী, আমলা কামলা থেকে শুরু করে এই মুহূর্তে যারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, তাদের উপরে টিল নাও। আওয়ামী লীগের নেতা, কর্মী, সাবেক আমলা যারা পালিয়েছেন তারা, এবং একই সঙ্গে স্বয়ং শেখ হাসিনা, তাদের একটা বিরাট প্রভাব আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পারেননি কেন, বা এই যে বর্তমান সরকার, তারা কাজের কোনো ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না। যেখানে হাত দিচ্ছে সেখানেই আঙ্গুল পুড়ে যাচ্ছে বা হাত পুড়ে যাচ্ছে, এবং অদ্ভুত অদ্ভুত সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে জ্বালানি সেক্টরে। এবং এই জ্বালানি সেক্টরে যারা কুশীলব, তারা কেউ জেলের মধ্যে আছেন, কেউ দেশের বাইরে আছেন। মূলত এলএনজি, ডিজেল, পেট্রোল থেকে শুরু করে তেল গ্যাসের পুরো সেক্টরটা টিল নাও 100% আওয়ামী লীগের, যাকে বলা হয়, নিয়ন্ত্রণে। এখানে সরকারের যে সমস্ত লোকজন অতি বিএনপি হয়ে তারা মূলত বেনিফিট নিচ্ছে আওয়ামী লীগের ব্যবসায়ী, আওয়ামী লীগের আমলা কামলা, তাদের কাছ থেকে। আর এই সুবাদে আওয়ামী লীগের যারা লোকজন ঠিক চাণক্যের মতো করে যেটিকে ২০ কন্যা বলা হয়, চাণক্যের একটা থিওরি আছে ২০ কন্যা। সে খুব কৌশলে রাজ্যের বিভিন্ন জায়গাতে, নন্দ বংশের রাজ্যের বিভিন্ন জায়গাতে ওয়েল ট্রেন করে বহু সংখ্যক রমণীকে সে ঢুকিয়ে দিয়েছিল। ফলে কি হলো দেখুন, মানে আপনারা জানেন যে পাক ভারত উপমহাদেশটা পৃথিবীর ইতিহাসে যে কজন শক্তিশালী রাজা তৈরি হয়েছিলেন এবং পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, শুধু সাম্রাজ্য নয়, সাম্রাজ্য, সুশাসন এবং একটা ডাইনেস্টি, সেক্ষেত্রে পৃথিবীতে ১, ২, ৩ এরকম যদি নাম আসে, সবার আগে যে নামটি আসে তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। একেবারে সাধারণ একটা উপজাতীয় সম্প্রদায়, মৌর্য সম্প্রদায় বা মৌর্য সম্প্রদায় থেকে একেবারে সাধারণ একটা মানুষ, তিনি একজন ব্রাহ্মণ পণ্ডিত চাণক্য, তার বুদ্ধিতে, পরামর্শে, তার মেন্টরশিপে তিনি ভারতে একটা বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছিলেন। এবং ভারতের এত বড় একটা সাম্রাজ্য, যেটাকে নন্দবংশ বলা হতো, সেই নন্দবংশের রাজা ধনানন্দ, তিনি এত বড় ছিলেন, তার রাজত্ব এত বড় রাজত্ব ছিল এবং এত শক্তিশালী ছিল পাটালিপুত্রে, যেটিকে মগধ এবং পাটালিপুত্র, কেউ মগধ বলে, কেউ পাটালিপুত্র বলা হয় আজকের পাটনাতে। তো সেই ধনানন্দ, যেটা উত্তর ভারত জুড়ে এত বড় একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, যেখানে সম্রাট আলেকজান্ডার সেই সাম্রাজ্য দখল করা তো দূরের কথা, আক্রমণ করতে সাহস পাননি। তো সেই সাম্রাজ্যকে অর্ধেকটা তিনি একেবারে শেষ করে দিয়েছিলেন ২০ কন্যা থিওরির মাধ্যমে। সেই ২০ কন্যা হলো যে ধনানন্দের সেনাপতি, আইজি, এরপর মন্ত্রী, এমপি, সভাসদ, আমির, ওমরা, সবার পেছনে সে একেবারে আফগানিস্তান থেকে আত্মঘাতী এরকম অসংখ্য, অন্ততপক্ষে ৪-৫০০ মেয়েকে তিনি ট্রেন করেছিলেন। তারা সুন্দরী, তারা ডেসপারেট, এবং তাদেরকে মস্তিষ্ক ধুলাই করা হয়েছিল। ঠিক আজকে যেভাবে জঙ্গিবাদ, আইএস এর রিক্রুটমেন্ট, ঠিক এই আইএস এর চাইতে আরো অনেক ডাইনামিক ওয়েতে তাদেরকে রিক্রুট করেছিল, যাদের উপাধি ছিল ২০ কন্যা রূপে। এরা একটা সিঙ্গেল কেউ বেইমানি করেনি চাণক্যের সঙ্গে। তারা মানে এই চাণক্য যেহেতু ধনানন্দের রাজপ্রাসাদে ছিলেন,
তিনি এই রাজপ্রাসাদের বিভিন্ন লোককে ঘুষ দিয়ে অত্যন্ত কৌশলে, যেমন ধরেন একটা দারোয়ানকে সেটা ঘুষ দিয়েছে। দারোয়ান গিয়ে খবর দিয়েছে মালিককে, বিশ্বস্ত গারোয়ান মানে ড্রাইভার, মালিকের বলছে যে ভালো একটা দাসী আসছে, অসাধারণ সুন্দরী, আপনি একটু দেখতে পারেন। তো এটা যদি অন্যভাবে আসতো তাহলে সে সন্দেহ করতো, যেহেতু তার দারোয়ানের মাধ্যমে আসে সে সেটা করেনি। অথবা ধরুন সেনাপ্রধানের বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, তাকে ঘুষ দিয়েছে। সেই বন্ধু গিয়ে বলে, দোস্ত, আরে বাবা রে বাবা, যা দেখেছি খাসা, একদম খাসা, দেখলে তোমার একেবারেই হয়ে যাবে। তো এইভাবে সাম্রাজ্যের সকল কে পয়েন্ট সে 20 কন্যাদেরকে ঢুকিয়ে দিল, কর্মকর্তা কর্মচারীদেরকে ঘুষ দিয়ে। এই 20 কন্যারা কৌশলে 1 মাস 2 মাস 3 মাস 1 বছরের মধ্যে, জাস্ট 1 ইয়ারের মধ্যে সম্রাট ধনানন্দ নন্দবংশের তার যত পাওয়ারফুল জেনারেল মন্ত্রী ছিল, যাদের বুদ্ধি ছিল, তারা কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কেউ হঠাৎ রক্তক্ষরণে মারা যাচ্ছে, কেউ হঠাৎ করে সাপের কামড়ে মারা যাচ্ছে। এবং মানে এটা কোনো গোয়েন্দা তথ্য দিয়ে তিনি বের করতে পারছেন যে কেন এই ঘটনাগুলো ঘটছে। এরপরে যখন ক্ষমতাটা মানে একেবারে অর্ধেকে নেমে এলো, শুধুমাত্র নেতৃত্ববিহীন বিপুল পরিমাণ তার সৈন্যবাহিনী, এই অবস্থাতেই তিনি একটা অনটেস্টে আক্রমণ করলেন, একেবারে রাজধানীতে সরাসরি আক্রমণ করলেন। ফেল করলো, ধনানন্দ জিতে গেলেন, চন্দ্রগুপ্ত ফেল করলো। আবার তিনি ব্যাকফুটেছে গেলেন, গবেষণা করা শুরু করলেন, কেন কিভাবে। তখন সেই 1 থেকে 1.5 বছর সে পথে পথে ঘুরতেছে, অভিজ্ঞতা সঞ্চিত করছে যে এটা তো আমার ফেল করার কথা না, আমি কেন ফেল করলাম। যে ইতিহাস লেখা আছে সেই ইতিহাস হলো যে চাণক্য একদিন রাস্তায় হাঁটছে, এক মহিলা, সে তার শিশুপুত্র, সেই শিশুপুত্রকে রুটি খেতে দিচ্ছে। তো নর্মালি যে রুটি তাকে খেতে দিচ্ছে, সেই শিশুটা একটু রুটি, মানে একটা রুটি খেলে তার হয়ে যায়, কিন্তু সে 1, 2, 3টা রুটি খাচ্ছে, মা দিচ্ছে, আর সে চিৎকার করছে, আরো দাও। মহিলা খুব অবাক হয়ে গেল যে ছেলে একটা রুটি খায়, কিন্তু এই সময় আজকে 3টে রুটি কেন খাচ্ছে। তখন সে কাছে গিয়ে দেখলো যে শিশুটা করছে কি, সেই রুটিটা মুখে নিয়ে কেবলমাত্র সেই রুটির যে সেন্টার পয়েন্ট, একেবারে মাঝামাঝি জায়গায় একটা কামড় দিয়ে বাকি রুটিটা ফেলে দিচ্ছে, কিন্তু তার ক্ষুধা নিবৃত হচ্ছে না। এইভাবে 3টা রুটি সে সাবার করছে, কিন্তু সে আসলে চারিদিক থেকে খায়নি। তখন সেই মহিলা হেসে বলল যে তুই তো সেই চাণক্যর মতো রুটি খাচ্ছিস, তো রুটি খেতে হবে একদম কিনারা থেকে। চাণক্যের কথা শুনলেন, পরে সেই মহিলার কাছে এটা গল্প হতে পারে, উপকথা হতে পারে, কিন্তু এইভাবে ইতিহাসে লেখা আছে। সেই মহিলাকে কি বললেন, মাগো আমি তো সেই চাণক্য। তখন তার চাণক্যর নাম হয়নি, নাম হলো বিষ্ণুদেব। তো আপনার কথা শুনছি, আমি বুঝতে পারছি আমার রাজধানীতে আক্রমণ করা ঠিক হয়নি। তখন চাণক্য ফিরে আসলো এবং গেরিলা যুদ্ধ শুরু করলো সীমান্তে। সেই সীমান্তে যে গেরিলা যুদ্ধ আলাদা ভাগ করে উইদিন অল্প সময়ের মধ্যে সে পুরো নন্দ বংশকে শেষ করে দিয়ে একটা নতুন ডাইনেস্টি তৈরি করে ফেলল। তো এখন এই যে বর্তমানে যা কিছু হচ্ছে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, কূটনীতি বলেন, সব কিছুর মূলেই কিন্তু যে এই যে একটা চাণক্য নীতি, সেই চাণক্য নীতি রয়ে গেছে। তো সেই চাণক্য নীতির যে জায়গা থেকে আছে, সেই চাণক্য নীতির জায়গা থেকে যদি আপনি ধরেন যে আজ থেকে 2500 বছর আগে চাণক্য যে কথা বলেছেন, যে জিনিসগুলো লিখেছেন, তারপর যেভাবে তিনি সফল হয়েছেন, আজ থেকে হাজার বছর আগে যেভাবে আহমদ শাহ আবদালী, যেভাবে তৈমুর লং ভারত আক্রমণ করেছেন, যেভাবে
জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারত আক্রমণ করেছেন, সেই পলিসি তো এখনো আছে। আর এগুলো শেখ হাসিনার যারা মেন্টর তারা বা ভারত এই জিনিসগুলো কি জানে না? অবশ্যই জানে। আর জানে বলে তারা সরকার খুব আনন্দে আছে। আর তারা যে কাজটি করছে প্রশাসনের সব স্তরে, ব্যবসায়ী থেকে শুরু করে সব জায়গাতে চুপচাপ বসে আছে। কেউ হয়তো এত বেশি ভারত বিরোধী, কেউ হয়তো এত বেশি আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগ নাম শুনলেই তাকে ধরবে, মারবে, নাকের বদনা ফাটিয়ে ফেলবে, কাপড় চোপড় উলঙ্গ করে ফেলবে। মানে ওকে দেখে মানে স্বয়ং প্রধানমন্ত্রী বলবে, আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগের ব্যাপারে এতটা নিষ্ঠুরতা হওয়ার কি দরকার আছে? এইরকম। অথচ সেই লোকটি বিষকন্যা। যে যত বেশি দেখবেন মানে নেতিবাচক ভাবে আউটস্পোকেন, আমি প্রেম করব না, আমি ঘুষ খাই না, আমি এটা করি না, মাগিবাজি করি না, গিয়ে দেখেন যে যে কথাটা সে রিগ্রেট করছে সেই জিনিসটি তার মধ্যে প্রবলভাবে অনেক অনেক বেশি। তো এইভাবে আপনি দেখেন যে প্রশাসন, প্রধানমন্ত্রী কার্যালয়, অন্যান্য যে জায়গাগুলোতে যত বেশি ভারত বিরোধী, যত বেশি আওয়ামী লীগ বিরোধী লোকজন রয়েছে, মূলত তাদের একটা বিরাট অংশ, তারা একটা বিরাট অংশ সরকারের ভিতর থেকে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। আপনি সাম্প্রতিক সময় দেখেন তো, মানে আওয়ামী লীগের যে সকল একেবারে কে ম্যান, জনাব বেনজির সাহেব, সাবেক আইজি, হারুন বিপ্লব, ডিবি মনির, এরকম যদি আপনি ধরেন ইফেক্টিভ আওয়ামী লীগ সরকারকে যারা টিকিয়ে রেখেছিল গত সেই 14 সন থেকে, তাদের একজন লোককে আপনার ধরতে পারছেন পুলিশে? দুই নম্বর হলো যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে সকল ইফেক্টিভ যারা আন্দোলন করতে পারে, তাদের একটা সিঙ্গেল লোককে আপনি ধরতে পেরেছেন যারা গত 10 বছরে ইভেন 2024 সনের জুলাই আগস্টে রাজপথের সকল অপারেশন যারা নেতৃত্ব দিয়েছে, এভরিথিং, আওয়ামী লীগের সমস্ত অফিস, কেন্দ্রীয় অফিস, প্রধানমন্ত্রী কার্যালয়, এবং যাদের সঙ্গে কল রেকর্ডে ডেইলি 10 বার প্রধানমন্ত্রী কথা হতো আগস্ট মাসের 5 তারিখ থেকে একেবারে সেই এপ্রিল মাস পর্যন্ত, আপনি কল লিস্টে দেখেন সেরকম একজন সিঙ্গেল লোককে আপনি ধরতে পেরেছেন কিনা? একমাত্র জিয়াউল আহসান। এবং জিয়াউল আহসান যে ধরা পড়বে এটা জিয়াউল আহসান যখন লেফটেন্যান্ট কর্নেল, তখনই আমাকে একদিন সে বলেছিল যে আমাকে তো আসলে আর্মি ধরায় দেবে, বাইরের কোনো লোক আমাকে ধরতে হবে না, আর্মি আমাকে ধরিয়ে দেবে, এবং আর্মি তাকে ধরিয়ে দিয়েছে। তো যেখানে আপনি ধরেন যাদেরকে খরচের খাতায় ফেলা হয়েছে, যাদেরকে মানে শেখ হাসিনার নজর হয়তো কেউ কেউ ভালো ছিলেন, কিন্তু এখানে যে সিন্ডিকেট যারা ছিল সেই সিন্ডিকেটের নজরে যারা ভালো না তাদেররা ধরা পড়েছেন, তারাই বিচারের অধীন পড়েছেন। আর বাকি যারা ইফেক্টিভ চ্যানেল মেনটেন করতেন তারা সবাই, এমনকি এই 2026 সনে আওয়ামী লীগ মানে বিএনপি ক্ষমতা আসার পরেও আওয়ামী লীগের বহু ইফেক্টিভ নেতা সীমান্ত পাড়ি দিয়ে প্রথমে ভারত গেছেন, আবার ভারত থেকে তারা সদল বলে আমেরিকা যাচ্ছেন, লন্ডন যাচ্ছেন। আপনি কি লেমন জুস খাচ্ছেন কথাবার্তা বলে, খালি বললে হবে? আপনি আওয়ামী লীগের কত হাজার লোক কলকাতাতে আছে, কত হাজার লোক আগরতলাতে আছে, এবং সেখান থেকে তারা এত ঘন ঘন লন্ডনে যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, মানে তাদের টাকা পয়সা, ট্রাভেল পাস থেকে শুরু করে এই কাজটা কে করলো বলেন? কে তাদেরকে এই গত 2 বছরের মধ্যে, ধরুন যদি আওয়ামী লীগের 10,000 লোক, ইফেক্টিভ 10,000 লোক, এর মধ্যে চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছে, এরকম 10,000 লোক যাদের সবারই 100 কোটি টাকা থেকে শুরু করে 10,000 কোটি টাকার মালিক, দেশের ভেতরে দেশের বাইরে, এই লোকগুলো আগস্ট মাসের 5 তারিখের আগে হাইয়েস্ট তারা পালাতে পেরেছে ধরুন 500, নট মোর দ্যান দ্যাট। তো 10,000 লোকের মধ্যে 500 হলো আগস্ট মাসের 5 তারিখে, বাকি লোকগুলো গেছে এই গত 2 বছরে। আচ্ছা, কারা পাঠিয়েছে বলেন তো? আমি পাঠিয়েছি? তারেক রহমান সাহেব পাঠিয়েছেন? কারা পাঠিয়েছেন তাদেরকে?
এই যারা পাঠিয়েছেন এরাই হলেন শেখ হাসিনার রাইট হ্যান্ড। এরা এখনো শেখ হাসিনার কথাই বলে। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। ছাত্রলীগের খুব নামকরা একজন সেক্রেটারি ছিলেন, আমার বন্ধু মানুষ। তো পরবর্তীতে এমপি হয়েছিলেন, খুব নামকরা এমপি। তিনি অনেক দিন বাংলাদেশে পালিয়েছিলেন, আর এই বাংলাদেশে পালিয়েছিলেন। পরে শেখ হাসিনা তাকে ভারত নেওয়ার ব্যবস্থা করে। আমি জিজ্ঞেস করলাম কিভাবে? এটা প্রধানমন্ত্রী নিজে এটা ব্যবস্থা করছে। কিভাবে করছে আমি জানি না, হয়ে গেছে। জাস্ট একটা ছোট কথা। আপনি ওই যে সরল সোজা মানুষ আবুল মাল আব্দুল মুহিত সাহেবের যে ভাই আবুল মোমেন সাহেব, তিনি যে বাংলাদেশে ছিলেন, কিভাবে গেছেন সেখানে কেউ না কেউ তো তাকে পাঠিয়েছে। কিছু টাকাও খরচ গেছে, তার সঙ্গে সঙ্গে কেউ না কেউ তাকে পাঠিয়েছে। কে পাঠিয়েছে বলেন তো? এই জিনিসগুলো আপনাকে মেনশন করতে হবে, উল্লেখ করতে হবে। এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু অ্যাসার্টেইন। আদারওয়াইজ অল অন এ সাডেন ঘুম থেকে মানে দেখবেন যদি রাত পোহালে শোনা যেত, এরকম ঘটনা ঘটে যাবে। এই অনুষ্ঠানটি বা এই আজকের যে কন্টেন্টটি কেবলই মাত্র সচেতনতামূলক। যা কিছু করবেন বা আমরা যা কিছু করব, যা কিছু বলবো, সেটা যেন বাস্তবতার নিরিখা হয়, ইতিহাসের আলোকে হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।